শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাসটি। আজকে শুনবেন তার প্রথম পর্ব। শুরু হচ্ছে গোরা প্রথম পর্ব। শ্রাবণ মাসের সন্ধ্যাবেলা মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়ি ঘোড়ার বিরাম নাই। ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে। যাহারা আপিসে কলেজে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছ তরকারির চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁয়া উঠিয়াছে। তবু এত বড় এই যে কাজের শহর কঠিন হৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন এক অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। এমন দিনে বিনা কাজের অবকাশে বিনয়ভূষণ তাহার বাসার দোতলার বারান্দায় একলা দাঁড়াইয়া রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল। কলেজের পড়াও অনেক দিন চুকিয়া গেছে, অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই। বিনয়ের অবস্থাটা এইরূপ। সভা সমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়াছে, কিন্তু তাহাতে সব মনটা ভরিয়া উঠে নাই। অন্তত আজ সকালবেলায় কি করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিল। পাশের বাড়ির ছাতের উপরে গোটা তিনে কাক কি লইয়া ডাকাডাকি করিতেছিল এবং চড়ুই দম্পতি তাহার বারান্দার এক কোণে বাসা নির্মাণ ব্যাপারে পরস্পরকে কিচিমিচি শব্দে উৎসাহ দিতেছিল। সেই সমস্ত অব্যক্ত কাকলি বিনয়ের মনের মধ্যে একটা কোন অস্পষ্ট ভাবাবেগকে জাগাইয়া তুলিতেছিল। আলখাল্লা পড়া একটা বাউল নিকটে দোকানের সামনে দাঁড়াইয়া গান গাহিতে লাগিল। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতেম পাখির পায়। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল বাউলকে ডাকিয়া এই অচিন পাখির গানটা লিখিয়া লয়, কিন্তু ভোর রাত্রে যেমন শীত শীত করে অথচ গায়ের কাপড়টা টানিয়া লইতে উদ্যম থাকে না, তেমনই একটা আলস্যের ভাবে বাউলকে ডাকা হইল না, গান লেখাও হইল না। কেবল ওই অচেনা পাখির সুরটা মনের মধ্যে গুনগুন করিতে লাগিল। এমন সময় ঠিক তাহার বাসার সামনেই একটা ঠিকা গাড়ির ওপরে একটা মস্ত জুড়ি গাড়ি আসিয়া পড়িল এবং ঠিকা গাড়ির একটা চাকা ভাঙিয়া দিয়া দৃকপাত না করিয়া বেগে চলিয়া গেল। ঠিকা গাড়িটা সম্পূর্ণ উল্টাইয়া না পড়িয়া একপাশে কাত হইয়া পড়িল। বিনয় তাড়াতাড়ি রাস্তার বাহির হইয়া দেখিল গাড়ি হইতে একটি 17-18 বৎসরের মেয়ে নামিয়া পড়িয়াছে এবং ভিতর হইতে একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক নামিবার উপক্রম করিতেছেন। বিনয় তাহাকে ধরাধরি করিয়া নামাইয়া দিল এবং তাহার মুখ বিবর্ণ হইয়া গেছে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনার লাগেনি তো? তিনি না, কিছু হয়নি বলিয়া হাসিবার চেষ্টা করিলেন। সে হাসি তখনই মিলাইয়া গেল এবং তিনি মূর্ছিত হইয়া পড়িবার উপক্রম করিলেন। বিনয় তাহাকে ধরিয়া ফেলিল ও উৎকণ্ঠিত মেয়েটিকে বলিল, এই সামনেই আমার বাড়ি, ভিতরে চলুন। বৃদ্ধকে বিছানায় শোয়ানো হইলে মেয়েটি চারিদিক তাকাইয়া দেখিল ঘরের কোণে একটি জলের কুঁজা আছে। তখনই সেই কুঁজার জল গেলাসে করিয়া লইয়া বৃদ্ধের মুখে ছিটা দিয়া বাতাস করিতে লাগিল এবং বিনয়কে কহিল, একজন ডাক্তার ডাকলে হয় না? বাড়ির কাছেই ডাক্তার ছিল। বিনয় তাহাকে ডাকিয়া আনিতে বেহারা পাঠাইয়া দিল। ঘরের একপাশে টেবিলের ওপরে একটা আয়না, তেলের শিশি ও চুল আঁচড়াইবার সরঞ্জাম ছিল। বিনয় সেই মেয়েটির পিছনে দাঁড়াইয়া সেই আয়নার দিকে এক দৃষ্টে চাহিয়া স্তব্ধ হইয়া রহিল। বিনয় ছেলেবেলা হইতেই কলিকাতার বাসায় থাকিয়া পড়াশোনা করিয়াছে। সংসারের সঙ্গে তাহার যাহা কিছু পরিচয় সে সমস্তই বইয়ের ভেতর দিয়া। নিঃসম্পর্কিয়া ভদ্র স্ত্রীলোকের সঙ্গে তাহার কোনো দিন কোনো পরিচয় হয় নাই। আয়নার দিকে চাহিয়া দেখিল যে মুখের ছায়া পড়িয়াছে সে কি সুন্দর মুখ। মুখের প্রত্যেক রেখা আলাদা করিয়া দেখিবার মতো তাহার চোখের অভিজ্ঞতা ছিল না। কেবল সেই উদ্বিগ্ন স্নেহে আনত তরুণ মুখের কোমলতামণ্ডিত উজ্জ্বলতা বিনয়ের চোখে সৃষ্টির সদ্য প্রকাশিত একটি নতুন বিস্ময়ের মতো ঠেকিল। একটু পরে বৃদ্ধ অল্পে অল্পে চক্ষু মেলিয়া মা বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মেয়েটি তখন সেই দুই চক্ষু ছলছল করিয়া বৃদ্ধের মুখের কাছে মুখ নিচু করিয়া আর্দ্রস্বরে জিজ্ঞাসা করিল, বাবা, তোমার কোথায় লেগেছে?
এ আমি কোথায় এসেছি বলিয়া বৃদ্ধ উঠিয়া বসিবার উপক্রম করিতেই বিনয় সম্মুখে আসিয়া কহিল, উঠবেন না, একটু বিশ্রাম করুন, ডাক্তার আসছে। তখন তাহার সব কথা মনে পড়িল ও তিনি কহিলেন, মাথার এইখানটায় একটু বেদনা বোধ হচ্ছে, কিন্তু গুরুতর কিছুই নয়। সেই মুহূর্তেই ডাক্তার জুতা মচমচ করিতে করিতে আসিয়া উপস্থিত হইলেন। তিনিও বলিলেন, বিশেষ কিছুই নয়। একটু গরম দুধ দিয়া অল্প ব্র্যান্ডি খাইবার ব্যবস্থা করিয়া ডাক্তার চলিয়া যাইতে বৃদ্ধ অত্যন্ত সংকুচিত ও ব্যস্ত হইয়া উঠিলেন। তাহার মেয়ে তাহার মনের ভাব বুঝিয়া কহিল, বাবা, ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তারের ভিজিট ও ওষুধের দাম বাড়ি থেকে পাঠিয়ে দেব। বলিয়া সে বিনয়ের মুখের দিকে চাহিল। সে কি আশ্চর্য চক্ষু! সে চক্ষু বড় কি ছোট, কালো কি কটা, সে তর্ক মনেই আসে না। প্রথম নজরেই মনে হয় এই দৃষ্টির একটা অসন্দিগ্ধ প্রভাব আছে, তাহাতে সংকোচ নাই, দ্বিধা নাই, তাহা একটা স্থির শক্তিতে পূর্ণ। বিনয় বলিতে চেষ্টা করিল, ভিজিট অতি সামান্য, সেজন্য আমি। মেয়েটি তাহার মুখের দিকে চাহিয়া থাকাতে কথাটা ঠিকমতো শেষ করিতেই পারিল না। কিন্তু ভিজিটের টাকাটা যে তাহাকে লইতেই হইবে সে সম্বন্ধে কোনো সংশয় রহিল না। বৃদ্ধ কহিলেন, দেখুন, আমার জন্য ব্র্যান্ডির দরকার নেই। কন্যা তাহাকে বাধা দিয়া কহিল, কেন বাবা, ডাক্তারবাবু যে বলে গেলেন। বৃদ্ধ কহিলেন, ডাক্তার অমন বলে থাকে, ওটা ওদের একটা কুসংস্কার। আমার যেটুকু দুর্বলতা আছে একটু গরম দুধ খেলেই যাবে। দুধ খাইয়া বল পাইলে বৃদ্ধ বিনয়কে কহিলেন, এবারে আমরা যাই, আপনাকে বড় কষ্ট দিলুম। মেয়েটি বিনয়ের মুখের দিকে চাহিয়া কহিল, একটা গাড়ি। বৃদ্ধ সংকুচিত হইয়া কহিলেন, আবার কেন ওকে ব্যস্ত করা, আমাদের বাসা তো কাছেই, এটুকু হেঁটেই যাব। মেয়েটি বলিল, না বাবা, সে হতে পারে না। বৃদ্ধ ইহার ওপর আর কোনো কথা কহিলেন না এবং বিনয় নিজে গিয়া গাড়ি ডাকিয়া আনিল। গাড়িতে উঠিবার পূর্বে বৃদ্ধ তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনার নামটি কি? আমার নাম বিনয়ভূষণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ কহিলেন, আমার নাম পরেশচন্দ্র ভট্টাচার্য। নিকটেই ৭৮ নম্বর বাড়িতে থাকি। কখনো অবকাশ মতো যদি আমাদের ওখানে যান তো বড় খুশি হব। মেয়েটি বিনয়ের মুখের দিকে দুই চোখ তুলিয়া নীরবে এই অনুরোধের সমর্থন করিল। বিনয় তখনই সেই গাড়িতে উঠিয়া তাহাদের বাড়িতে যাইতে প্রস্তুত ছিল, কিন্তু সেটা ঠিক শিষ্টাচার হইবে কিনা ভাবিয়া না পাইয়া দাঁড়াইয়া রহিল। গাড়ি ছাড়িবার সময় মেয়েটি বিনয়কে ছোট একটি নমস্কার করিল। এই নমস্কারের জন্য বিনয় একেবারেই প্রস্তুত ছিল না, এই জন্য হতবুদ্ধি হইয়া সে প্রতি নমস্কার করিতে পারিল না। এইটুকু ত্রুটি লইয়া বাড়িতে ফিরিয়া সে নিজেকে বারবার ধিক্কার দিতে লাগিল। ইহাদের সঙ্গে সাক্ষাৎ হইতে বিদায় পর্যন্ত নিজের আচরণ সমস্তটা আলোচনা করিয়া দেখিল। মনে হইল আগাগোড়া তাহার সমস্ত ব্যবহারেই অসভ্যতা প্রকাশ পাইয়াছে। কোন কোন সময়ে কি করা উচিত ছিল, কি বলা উচিত ছিল, তাহা লইয়া মনে মনে কেবলই বৃথা আন্দোলন করিতে লাগিল। ঘরে ফিরিয়া আসিয়া দেখিল, যে রুমাল দিয়া মেয়েটি তাহার বাপের মুখ মুছাইয়া দিয়াছিল সেই রুমালটি বিছানার ওপর পড়িয়া আছে। সেটা তাড়াতাড়ি তুলিয়া লইল। তাহার মনের মধ্যে বাউলের সুরে ওই গানটি বাজিতে লাগিল, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বেলা বাড়িয়া চলিল, বর্ষার রৌদ্র প্রখর হইয়া উঠিল। গাড়ির স্রোত আপিসের দিকে বেগে ছুটিতে লাগিল। বিনয় তাহার দিনের কোনো কাজেই মন দিতে পারিল না। এমন অপূর্ব আনন্দের সঙ্গে এমন নিবিড় বেদনা তাহার বয়সে কখনো সে ভোগ করে নাই। তাহার এই ক্ষুদ্র বাসা এবং চারিদিকের কুৎসিত কলিকাতা মায়াপুরীর মতো হইয়া উঠিল। যে রাজ্যে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সিদ্ধ হয় এবং অপরূপ রূপ লইয়া দেখা দেয়, বিনয় যেন সেই নিয়ম ছাড়া রাজ্যে ফিরিতেছে। এই বর্ষা প্রভাতের রৌদ্রের দীপ্ত আভা তাহার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিল, তাহার রক্তের মধ্যে প্রবাহিত হইল, তাহার অন্তঃকরণের সম্মুখে একটা জ্যোতির্ময় যবনিকার মতন পড়িয়া প্রতিদিনের জীবনের সমস্ত তুচ্ছতাকে একেবারে আড়াল করিয়া দিল। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল নিজের পরিপূর্ণতাকে আশ্চর্যরূপে প্রকাশ করিয়া দেয়, এবং তাহার কোনো উপায় না পাইয়া তাহার চিত্ত পীড়িত হইতে লাগিল। অত্যন্ত সামান্য লোকের মতোই সে আপনার পরিচয় দিয়াছে। তাহার বাসাটা অত্যন্ত তুচ্ছ, জিনিসপত্র নিতান্ত এলোমেলো, বিছানাটা পরিষ্কার নয়। কোনো কোনো দিন তাহার ঘরে সে ফুলের তোড়া সাজাইয়া রাখে, কিন্তু এমনই দুর্ভাগ্য, সেদিন তাহার ঘরে একটা ফুলের পাপড়িও ছিল না।
সকলেই বলে বিনয় সভাস্থলে মুখে মুখে যেরূপ সুন্দর বক্তৃতা করিতে পারে, কালে সে একজন মস্ত বক্তা হইয়া উঠিবে। কিন্তু সেদিন সে এমন একটা কথাও বলে নাই যাহাতে তাহার বুদ্ধির কিছুমাত্র প্রমাণ হয়। তাহার কেবলই মনে হইতে লাগিল, যদি এমন হইতে পারিত যে সেই বড় গাড়িটা যখন তাহাদের গাড়ির ওপর আসিয়া পড়িবার উপক্রম করিতেছে, আমি বিদ্যুৎ বেগে রাস্তার মাঝখানে আসিয়া অতি অনায়াসে সেই উদ্দাম জুড়ি ঘোড়ার লাগাম ধরিয়া থামাইয়া দিতাম। নিজের সেই কাল্পনিক বিক্রমের ছবি যখন তাহার মনের মধ্যে জাগ্রত হইয়া উঠিল, তখন একবার আয়নায় নিজের চেহারা না দেখিয়া থাকিতে পারিল না। এমন সময় দেখিল একটা 7-8 বছরের ছেলে রাস্তায় দাঁড়াইয়া তাহার বাড়ির নম্বর দেখিতেছে। বিনয় উপর হইতে বলিল, এই যে এই বাড়িই বটে। ছেলেটি যে তাহারই বাড়ির নম্বর খুঁজিতেছিল সে সম্বন্ধে তাহার মনে সন্দেহ মাত্র নাই। তাড়াতাড়ি বিনয় সিঁড়ির ওপর চটি জুতা চটচট করিতে করিতে নিচে নামিয়া গেল। অত্যন্ত আগ্রহের সঙ্গে ছেলেটিকে ঘরের মধ্যে লইয়া তাহার মুখের দিকে চাহিল। সে কহিল, দিদি আমাকে পাঠিয়ে দিয়েছে। এই বলিয়া বিনয়ভূষণের হাতে এক পত্র দিল। বিনয় চিঠিখানা লইয়া প্রথমে লেফাফার উপরটাতে দেখিল। পরিষ্কার মেয়েলি ছাঁদের ইংরেজি অক্ষরে তাহার নাম লেখা। ভেতরে চিঠিপত্র কিছুই নাই, কেবলই কয়েকটা টাকা আছে। ছেলেটি চলিয়া যাইবার উপক্রম করিতেই বিনয় তাহাকে কোনো মতেই ছাড়িয়া দিল না। তাহার গলা ধরিয়া তাহাকে দোতলার ঘরে লইয়া গেল। ছেলেটির রং তাহার দিদির চেয়ে কালো, কিন্তু মুখের ছাঁদে কতকটা সাদৃশ্য আছে। তাহাকে দেখিয়া বিনয়ের ভারী একটা স্নেহ এবং আনন্দ জন্মিল। ছেলেটি বেশ সপ্রতিভ। সে ঘরে ঢুকিয়া দেওয়ালে একটা ছবি দেখিয়া জিজ্ঞাসা করিল, এ কার ছবি? বিনয় কহিল, এ আমার একজন বন্ধুর ছবি। ছেলেটি জিজ্ঞাসা করিল, বন্ধুর ছবি? আপনার বন্ধু কে? বিনয় হাসিয়া কহিল, তুমি তাকে চিনবে না। আমার বন্ধু গৌরমোহন, তাকে গোড়া বলি। আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে পড়েছি। এখনো পড়েন? না, এখন আর পড়িনে। আপনার সব পড়া হয়ে গেছে? বিনয় এই ছোট ছেলেটার কাছেও গর্ব করিবার প্রলোভন সম্বরণ করিতে না পারিয়া কহিল, হ্যাঁ, সব পড়া হয়ে গেছে। ছেলেটি বিস্মিত হইয়া একটু নিঃশ্বাস ফেলিল। সে বোধহয় ভাবিল, এত বিদ্যা সেও কতদিনে শেষ করিতে পারিবে। বিনয়, তোমার নাম কি? আমার নাম শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়। বিনয় বিস্মিত হইয়া কহিল, মুখোপাধ্যায়? তাহার পরে একটু একটু করিয়া পরিচয় পাওয়া গেল। পরেশবাবু ইহাদের পিতা নহেন। তিনি ইহাদের 2 ভাই বোনকে ছেলেবেলা হইতে পালন করিয়াছেন। ইহার দিদির নাম আগে ছিল রাধারানী। পরেশবাবু স্ত্রী তাহা পরিবর্তন করিয়া সুচরিতা নাম রাখিয়াছেন। দেখিতে দেখিতে বিনয়ের সঙ্গে সতীশের খুব ভাব হইয়া গেল। সতীশ যখন বাড়ি যাইতে উদ্যত হইল, বিনয় কহিল, তুমি একলা যেতে পারবে? সে গর্ব করিয়া কহিল, আমি তো একলাই যাই। বিনয় কহিল, আমি তোমাকে পৌঁছে দিই গে। তাহার শক্তির প্রতি বিনয়ের এই সন্দেহ দেখিয়া সতীশ ক্ষুব্ধ হইয়া কহিল, কেন? আমি তো একলা যেতে পারি। এই বলিয়া তাহার একলা যাতায়াতের অনেকগুলো বিস্ময়কর দৃষ্টান্তের সে উল্লেখ করিতে লাগিল। কিন্তু তবু যে বিনয় কেন তাহার বাড়ির দ্বার পর্যন্ত তাহার সঙ্গে গেল, তাহার ঠিক কারণটি বালক বুঝিতে পারিল না। সতীশ জিজ্ঞাসা করিল, আপনি ভেতরে আসবেন না? বিনয় সমস্ত মনকে দমন করিয়া কহিল, আর একদিন আসব। বাড়ি ফিরিয়া আসিয়া বিনয় সেই শিরোনামা লেখা লেফাফাটা পকেট হইতে বাহির করিয়া অনেকক্ষণ দেখিল। প্রত্যেক অক্ষরের টান ও ছাঁদ একরকম মুখস্থ হইয়া গেল। তাহার পরে টাকা সমেত সেই লেফাফা বাক্সের মধ্যে যত্ন করিয়া রাখিয়া দিল। এই কয়টা টাকা যে কোনো দুঃসময়ে খরচ করিবে এমন সম্ভাবনা রহিল না। বর্ষার সন্ধ্যায় আকাশের অন্ধকার যেন ভিজিয়া ভারী হইয়া পড়িয়াছে। বর্ণহীন বৈচিত্র্যহীন মেঘের নিঃশব্দ শাসনের নিচে কলিকাতা শহর একটা প্রকাণ্ড নিরানন্দ কুকুরের মতন লেজের মধ্যে মুখ গুজিয়া কুণ্ডলি পাকাইয়া চুপ করিয়া পড়িয়া আছে। কাল সন্ধ্যা হইতে টিপটিপ করিয়া কেবলই বর্ষণ হইয়াছে। সে বৃষ্টিতে রাস্তার মাটিকে কাদা করিয়া তুলিয়াছে, কিন্তু কাদাকে ধুইয়া ভাসাইয়া লইয়া যাইবার বল প্রকাশ করে নাই। আজ বেলা 4টে হইতে বৃষ্টি বন্ধ আছে, কিন্তু মেঘের গতিক ভালো নয়। এইরূপ আসন্ন বৃষ্টির আশঙ্কায় সন্ধ্যাবেলায় নির্জন ঘরের মধ্যে যখন মন টেকে না এবং বাহিরেও যখন আরাম পাওয়া যায় না, সেই সময়টাতে 2টি লোক একটি তেতলা বাড়ির স্যাঁতস্যাঁতে ছাতে 2টি বেতের মোড়ার ওপর বসিয়া আছে। এই 2 বন্ধু যখন ছোট ছিল
তখন স্কুল হইতে ফিরিয়া আসিয়া এই ছাতে ছোটাছুটি খেলা করিয়াছে। পরীক্ষার পূর্বে উভয়ে চিৎকার করিয়া পড়া আবৃত্তি করিতে করিতে এই ছাতের দ্রুত পদে পাগলের মতন পায়চারি করিয়া বেড়াইয়াছে। গ্রীষ্মকালে কলেজ হইতে ফিরিয়া রাত্রে এই ছাতের উপরেই আহার করিয়াছে। তারপরে তর্ক করিতে করিতে কতদিন রাত্রি 2টা হইয়া গেছে এবং সকালে রৌদ্র আসিয়া যখন তাহাদের মুখের ওপর পড়িয়াছে তখন চমকিয়া জাগিয়া উঠিয়া দেখিয়াছে সেইখানেই মাদুরের ওপর 2 জন ঘুমাইয়া পড়িয়াছিল। কলেজে পাশ করা যখন একটাও আর বাকি রহিল না, তখন এই ছাতের উপরে মাসে একবার করিয়া যে হিন্দু হিতৈষী সভার অধিবেশন হইয়া আসিয়াছে, এই 2 বন্ধুর মধ্যে একজন তাহার সভাপতি আর একজন তাহার সেক্রেটারি। যে ছিল সভাপতি তাহার নাম গৌরমোহন। তাহাকে আত্মীয় বন্ধুরা গোড়া বলিয়া ডাকে। সে চারিদিকে সকলকে যেন খাপছাড়া রকমে ছাড়াইয়া উঠিয়াছে। তাহাকে তাহার কলেজের পণ্ডিত মহাশয় রজতগিরি বলিয়া ডাকিতেন। তাহার গায়ের রংটা কিছু উগ্র রকমের সাদা, হলদে আভা তাহাকে একটুও স্নিগ্ধ করে নাই। মাথায় সে প্রায় 6 ফুট লম্বা, হাড় চওড়া, 2 হাতের মুঠা যেন বাঘের থাবার মতো বড়। গলার আওয়াজ এমনই মোটা ও গম্ভীর যে হঠাৎ শুনিলে কে রে বলিয়া চমকিয়া উঠিতে হয়। তাহার মুখের গড়নও অনাবশ্যক রকমের বড় এবং অতিরিক্ত রকমের মজবুত। চোয়াল এবং চিবুকের হাড় যেন দুর্গদ্বারের দৃঢ় অর্গলের মতো। চোখের ওপর ভ্রুরেখা নাই বলিলেই হয় এবং সেখানকার কপালটা কানের দিকে চওড়া হইয়া গেছে। ওষ্ঠাধার পাতলা এবং চাপা, তাহার ওপরে নাকটা খাঁড়ার মতো ঝুঁকিয়া আছে। 2 চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ। তাহার দৃষ্টি যেন তীরের ফলাটার মতন অতি দূর অদৃশ্যের দিকে লক্ষ্য ঠিক করিয়া আছে, অথচ এক মুহূর্তের মধ্যেই ফিরিয়া আসিয়া কাছের জিনিসকেও বিদ্যুতের মতো আঘাত করিতে পারে। গৌরকে দেখিতে ঠিক সুশ্রী বলা যায় না, কিন্তু তাহাকে না দেখিয়া থাকিবার জো নাই। সে সকলের মধ্যে চোখে পড়িবেই। আর তাহার বন্ধু বিনয় সাধারণ বাঙালি, শিক্ষিত ভদ্রলোকের মতো নয়, অথচ উজ্জ্বল স্বভাবের সৌকুমার্য ও বুদ্ধির প্রখরতা মিলিয়া তাহার মুখশ্রীতে একটি বিশিষ্টতা দিয়াছে। কলেজে সে বরাবরই উচ্চ নম্বর ও বৃত্তি পাইয়া আসিয়াছে। গোরা কোনো মতেই তাহার সঙ্গে সমান চলিতে পারিত না। পাঠ্য বিষয়ে গোরার তেমন আসক্তিই ছিল না। বিনয়ের মতো সে দ্রুত বুঝিতে এবং মনে রাখিতে পারিত না। বিনয় তাহার বাহন হইয়া কলেজের পরীক্ষা কয়টার ভিতর দিয়া নিজের পশ্চাতে তাহাকে টানিয়া পার করিয়া আনিয়াছে। গোরা বলিতেছিল, শোনো বলি, অবিনাশ যে ব্রাহ্মদের নিন্দে করছিল তাতে এই বোঝা যায় যে লোকটা বেশ সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। এতে তুমি হঠাৎ এমন খাপা হয়ে উঠলে কেন? বিনয়, কি আশ্চর্য, এই সম্বন্ধে যে কোনো প্রশ্ন চলতে পারে তা আমি মনে করি না। গোরা, তা যদি হয় তবে তোমার মনের দোষ ঘটেছে। একদল লোক সমাজের বাঁধন ছিঁড়ে সব বিষয়ে উল্টো রকম করে চলবে, আর সমাজের লোক অবিচলিতভাবে তাদের সুবিচার করবে। এ সমাজের নিয়ম নয়। সমাজের লোকে তাদের ভুল বুঝবেই। তারা সোজাভাবে যেটা করবে এদের চোখে সেটা বাঁকাভাবে পড়বেই। তাদের ভালো এদের কাছে মন্দ হয়ে দাঁড়াবেই। এইটাই হওয়া উচিত। ইচ্ছামতো সমাজ ভেঙে বেরিয়ে যাওয়ার যতগুলো শাস্তি আছে এও তার মধ্যে একটা। বিনয়, যেটা স্বাভাবিক সেইটাই যে ভালো তা আমি বলতে পারি নে। গোরা একটু উষ্ণ হইয়া উঠিয়া কহিল, আমার ভালোই কাজ নাই। পৃথিবীতে ভালো 2-4 জন যদি থাকে তো থাক, কিন্তু বাকি সবাই যেন স্বাভাবিক নয়, নইলে কাজও চলে না, প্রাণও বাঁচে না। ব্রাহ্ম হয়ে বাহাদুরি করবার শখ যাদের আছে, অব্রাহ্মরা তাদের সব কাজেই ভুল বুঝে নিন্দে করবে। এটুকু দুঃখ তাদের সহ্য করতেই হবে। তারাও বুক ফুলিয়ে বেড়াবে, আর তাদের বিরুদ্ধ পক্ষও তাদের পিছন পিছন বাহবা দিয়ে চলবে। জগতে এটা ঘটে না, ঘটলেও জগতের সুবিধা হতো না। বিনয়, আমি দলের নিন্দার কথা বলছি নে, ব্যক্তিগত। গোরা, দলের নিন্দে আবার নিন্দে কিসের? সে তো মতামত বিচার। ব্যক্তিগত নিন্দেই তো চাই। আচ্ছা সাধু পুরুষ, তুমি নিন্দে করতে না? বিনয়, করতুম, খুবই করতুম, কিন্তু সেজন্য আমি লজ্জিত আছি। গোরা তাহার ডান হাতের মুঠা শক্ত করিয়া কহিল, না বিনয়, এ চলবে না, কিছুতেই না। বিনয় কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে কহিল, কেন, কি হয়েছে? তোমার ভয় কিসের? গোরা, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি তুমি নিজেকে দুর্বল করে ফেলেছ। বিনয় ঈষৎ একটুখানি উত্তেজিত হইয়া কহিল, দুর্বল? তুমি জানো আমি ইচ্ছা করলে এখনই তাঁদের বাড়ি যেতে পারি।
তারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু আমি যাইনি। গোরা, কিন্তু এই যে যাওনি সেই কথাটা কিছুতেই ভুলতে পারছো না। দিন রাত্রি কেবল ভাবছো যাইনি যাইনি, আমি তাদের বাড়ি যাইনি। এর চেয়ে যে যাওয়াই ভালো। বিনয়, তবে কি যেতেই বলো? গোরা নিজের জানু চাপড়াইয়া কহিল, না, আমি যেতে বলিনি। আমি তোমাকে লিখে পড়ে দিচ্ছি, যেদিন তুমি যাবে সেদিন একেবারে পুরোপুরিই যাবে। তার পরদিন থেকেই তাদের বাড়িখানা খেতে শুরু করবে এবং ব্রহ্ম সমাজের খাতায় নাম লিখিয়ে একেবারে দিগ্বিজয়ী প্রচারক হয়ে উঠবে। বিনয়, বলো কি? তারপরে? গোরা, আর তারপরে মরার বাড়া তো গাল নেই। ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি গো ভাগাড়ে গিয়ে মরবে। তোমার আচার বিচার কিছুই থাকবে না। কম্পাস ভাঙা কাণ্ডারির মতন তোমার পূর্ব পশ্চিম জ্ঞান লোপ পেয়ে যাবে। তখন মনে হবে জাহাজ বন্দরে উত্তীর্ণ করায় কুসংস্কার, সংকীর্ণতা, কেবল না হোক ভেসে চলে যাওয়ায় যথার্থ জাহাজ চালানো। কিন্তু এসব কথা নিয়ে বকাবকি করতে আমার ধৈর্য থাকে না। আমি বলি তুমি যাও। অধঃপাতের মুখের সামনে পা বাড়িয়ে দাঁড়িয়ে থেকে আমাদের শুদ্ধ কেন ভয়ে ভয়ে রেখে দিয়েছ? বিনয় হাসিয়া উঠিল, কহিল, ডাক্তার আশা ছেড়ে দিলেই যে রোগী সবসময় মরে তা নয়। আমি তো নিদেনকালের কোনো লক্ষণ বুঝতে পারছি না। গোরা, পারছ না? বিনয়, না। গোরা, নাড়ি ছাড়ে ছাড়ে করছে না? বিনয়, না, দিব্যি জোর আছে। গোরা, মনে হচ্ছে না যে শ্রীহস্তে যদি পরিবেশন করে তবে ম্লেচ্ছের অন্নই দেবতার ভোগ? বিনয় অত্যন্ত সকুঞ্চিত হইয়া উঠিল। গোরা, বসো, এইবার থামো। গোরা, কেন? এর মধ্যে তো আব্রুর কোনো কথা নেই। শ্রীহস্ত তো অসূর্যম্পস্য নয়। পুরুষ মানুষের সঙ্গে যা শেক হ্যান্ড চলে সেই পবিত্র করপল্লবের উল্লেখটি পর্যন্ত তখন তোমার সহ্য হল না। তাদানা সংশে মরণায় সঞ্জয়। বিনয়, দেখো গোরা, আমি স্ত্রী জাতিকে ভক্তি করে থাকি। আমাদের শাস্ত্রেও। গোরা, স্ত্রী জাতিকে যেভাবে ভক্তি করছো তার জন্য শাস্ত্রের দোহাই পড়ে না। ওকে ভক্তি বলে না, যা বলে তা যদি মুখে আনি তো মারতে আসবে। স্ত্রী জাতিকে পুজো করবার জায়গা হলো মার ঘর, সতীলক্ষ্মী গৃহিণীর আসন। সেখান থেকে সরিয়ে এনে তাদের যে স্তব করা হয় তার মধ্যে অপমান লুকিয়ে আছে। পতঙ্গের মতো তোমার মনটা যে কারণে পরেশবাবুর বাড়ির চারিদিকে ঘুরছে, ইংরাজিতে তাকে বলা হয় লাভ। কিন্তু ইংরেজের নকলে লাভ ব্যাপারটাকেই সংসারের মধ্যে একটা চরম পুরুষার্থ বলে উপাসনা করতে হবে, এমন বাঁদরামি যেন তোমাকে না পেয়ে বসে। বিনয় কষাহাত তাজা ঘোড়ার মতন লাফাইয়া উঠিয়া কহিল, আহ গোরা, থাক, যথেষ্ট হয়েছে। গোরা, কোথায় যথেষ্ট হয়েছে? কিছুই হয়নি। স্ত্রী আর পুরুষকে তাদের স্বস্থানে বেশ সহজ করে দেখতে শিখিনি বলেই আমরা কতকগুলো কবিত্ব জমা করে তুলেছি। বিনয় কহিল, আচ্ছা মানছি, স্ত্রী পুরুষের সম্বন্ধ ঠিক যে জায়গাটাতে থাকলে সহজ হতে পারত আমরা প্রবৃত্তির ঝোঁকে সেটা লঙ্ঘন করি এবং সেটাকে মিথ্যে করে তুলি। কিন্তু এই অপরাধটা কি কেবল বিদেশিরই? এ সম্বন্ধে ইংরেজের কবিত্ব যদি মিথ্যে হয় তো আমরা এই যে কামিনী কাঞ্চন ত্যাগ নিয়ে সর্বদা বাড়াবাড়ি করে থাকি সেটাও তো মিথ্যে। মানুষের প্রকৃতি যা নিয়ে সহজে আত্মবিস্তৃত হয়ে পড়ে তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্যে কেউ বা প্রেমের সৌন্দর্য অংশকেই কবিত্বের দ্বারা উজ্জ্বল করে তুলে তার মন্দটাকে লজ্জা দেয়, আর কেউ বা ওর মন্দটাকেই বড় করে তুলে কামিনী কাঞ্চন ত্যাগের বিধান দিয়ে থাকে। ও দুটো কেবল দুই ভিন্ন প্রকৃতির লোকের ভিন্ন রকম প্রণালী। একটাকেই যদি নিন্দে করো তবে অন্যটাকেও রেয়াত করলে চলবে না। গোরা, না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার অবস্থা তেমন খারাপ হয়নি। এখনও যখন ফিলোসফি তোমার মাথায় খেলছে তখন নির্ভয়ে তুমি লাভ করতে পারো, কিন্তু সময় থাকতে নিজেকে সামলে নিও। হিতৈষী বন্ধুদের এই অনুরোধ। বিনয় ব্যস্ত হইয়া কহিল, আহ, তুমি পাগল হয়েছ? আমার আবার লাভ? তবে এ কথা আমাকে স্বীকার করতেই হবে যে পরেশবাবুদের আমি যেটুকু দেখেছি এবং ওদের সম্বন্ধে যা শুনেছি তাতে ওদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা হয়েছে। বোধ করি তাই ওদের ঘরের ভিতরকার জীবনযাত্রাটা কীরকম সেটা জানবার জন্য আমার একটা আকর্ষণ হয়েছিল। গোরা, উত্তম কথা, সেই আকর্ষণটাই সামলে চলতে হবে। ওদের সম্বন্ধে প্রাণী বৃত্তান্তের অধ্যায়টা না হয় অনাবিষ্কৃতই রইল। বিশেষত ওরা হলেন শিকারী প্রাণী। ওদের ভিতরকার ব্যাপার জানতে গিয়ে শেষকালে এত দূর পর্যন্ত ভেতরে যেতে পারে যে তোমার টিকিটি পর্যন্ত দেখবার জো থাকবে না। বিনয়, দেখো, তোমার একটা দোষ আছে।
তুমি মনে করো যত কিছু শক্তি ঈশ্বর কেবল একলা তোমাকেই দিয়েছেন, আর আমরা সবাই দুর্বল প্রাণী। কথাটা গোরাকে হঠাৎ যেন নতুন করিয়া ঠেকিল। সে উৎসাহ বেগে বিনয়ের পিঠে এক চাপড় মারিয়া কহিল, ঠিক বলেছ, এইটে আমার দোষ, আমার মস্ত দোষ। বিনয়, উফ, ওর চেয়েও তোমার আর একটা মস্ত দোষ আছে। অন্য লোকের শিরদাঁড়ার ওপর কতটা আঘাত সয় তার ওজনবোধ তোমার একেবারেই নেই। এমন সময় গোরার বড় বৈমাত্র ভাই মহিম তাহার পরিপুষ্ট শরীর লইয়া হাঁপাইতে হাঁপাইতে উপরে আসিয়া কহিলেন, গোরা। গোরা তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আগে। মহিম, দেখতে এলেম বর্ষার জলধর পটল আমাদের ছাদের ওপর গর্জন করতে নামছে কিনা। আজ ব্যাপারখানা কি? ইংরেজকে বুঝিয়ে এতক্ষণে ভারত সমুদ্রের অর্ধেকটা পথ পার করে দিয়েছ। ইংরেজদের বিশেষ কোনো লোকসান দেখছি নে, কিন্তু নিচের ঘরে মাথা ধরে বড় বউ পড়ে আছে। সিংহনাদে তারই যা অসুবিধা হচ্ছে। এই বলিয়া মহিম নিচে চলিয়া গেলেন। গোরা লজ্জা পাইয়া দাঁড়াইয়া রহিল। লজ্জার সঙ্গে ভেতরে একটু রাগও জ্বলিতে লাগিল। তাহা নিজের বা অন্যের পরে ঠিক বলা যায় না। একটু পরে সে ধীরে ধীরে যেন আপন মনে কহিল, সব বিষয়ে যতটা দরকার আমি তার চেয়ে অনেক বেশি জোর দিয়ে ফেলি। সেটা যে অন্যের পক্ষে কতটা অসহ্য তা আমার ঠিক মনে থাকে না। বিনয় গৌরের কাছে আসিয়া সস্নেহে তাহার হাত ধরিল। গোরা ও বিনয় ছাদ হইতে নামিয়া যাইবার উপক্রম করিতেছে, এমন সময় গোরার মা উপরে আসিয়া উপস্থিত হইলেন। বিনয় তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। গোরার মা আনন্দময়ীকে দেখিলে গোরার মা বলিয়া মনে হয় না। তিনি ছিপছিপে পাতলা, আঁটোসাঁটো, চুল যদি বা কিছু কিছু পাকিয়া থাকে বাহির হইতে দেখা যায় না। হঠাৎ দেখিলে বোধ হয় তাহার বয়স 40-এরও কম। মুখের বের অত্যন্ত সুকুমার, নাকের ঠোঁটের চিবুকের ললাটের রেখা কে যেন যত্নে কুঁদিয়া কাটিয়াছে। শরীরের সমস্তই বাহুল্য বর্জিত। মুখে একটা পরিষ্কার ও সতেজ বুদ্ধির ভাব সর্বদাই প্রকাশ পাইতেছে। রং শ্যামবর্ণ। গোরার রঙের সঙ্গে তাহার কোনোই তুলনা হয় না। তাহাকে দেখিবা মাত্র একটা জিনিস সকলের চোখে পড়ে, তিনি শাড়ির সঙ্গে সেমিজ পরিয়া থাকেন। আমরা যে সময়ের কথা বলিতেছি তখনকার দিনে মেয়েদের জামা বা সেমিজ পরা যদিও নব্য দলে প্রচলিত হইতে আরম্ভ হইয়াছে, তবু প্রবীণা গৃহিণীরা তাহাকে নিতান্তই খ্রিস্টানি বলিয়া অগ্রাহ্য করিতেন। আনন্দময়ীর স্বামী কৃষ্ণদয়ালবাবু কমিসরিয়েটের কাজ করিতেন। আনন্দময়ী তাহার সঙ্গে ছেলেবেলা হইতে পশ্চিমে কাটাইয়াছেন। তাই ভালো করিয়া গা ঢাকিয়া গায়ে কাপড় দেওয়া যে লজ্জা বা পরিহাসের বিষয়, এই সংস্কার তাহার মনে স্থান পায় নাই। ঘর দুয়ার মাজিয়া ঘষিয়া ধুইয়া মুছিয়া রাধিয়া বাড়িয়া সেলাই করিয়া গুনতি করিয়া হিসাব করিয়া ঝাড়িয়া রৌদ্রে দিয়া আত্মীয় স্বজন প্রতিবেশীর খবর লইয়া তবু তাহার সময় যেন ফুরাইতে চাহে না। শরীরে অসুখ করিলে তিনি কোনো মতেই তাহাকে আমল দিতে চান না। বলেন, অসুখে তো আমার কিছু হবে না, কাজ না করতে পেলে বাঁচব কি করে? গোরার মা উপরে আসিয়া কহিলেন, গোরার গলা যখনই নিচে থেকে শোনা যায় তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসেছে। কদিন বাড়ি একেবারে চুপচাপ ছিল। কি হয়েছে বলতো বাছা? আসিসনি কেন? অসুখ বিসুখ করেনি তো? বিনয় কুণ্ঠিত হইয়া কহিল, না মা, অসুখ যে বৃষ্টিবাদল। গোরা কহিল, তাই বই কি, এরপরে বৃষ্টিবাদল যখন ধরে যাবে তখন বিনয় বলবেন, যে রোদ পড়েছে। দেবতার ওপর দোষ দিলে দেবতা তো কোনো জবাব করেন না, আসল মনের কথা অন্তর্যামীই জানেন। বিনয় কহিল, গোরা তুমি বাজে বকছ। আনন্দময়ী কহিলেন, তা সত্যি বাছা, অমন করে বলতে নেই। মানুষের মন কখনো ভালো থাকে কখনো মন্দ থাকে, সবসময় কি সমান যায়? তা নিয়ে কথা পারতে গেলে উৎপাত করা হয়। তা আয় বিনু, আমার ঘরে আয়, তোর জন্যে খাবার ঠিক করেছি। গোরা জোর করিয়া মাথা নাড়িয়া কহিল, না মা, সে হচ্ছে না, তোমার ঘরে আমি বিনয়কে খেতে দেব না। আনন্দময়ী, ইস তাই তো? কেন বাপু, তোকে তো আমি কোনোদিন খেতে বলি নে। এদিকে তোর বাপ তো ভয়ঙ্কর শুদ্ধাচারী হয়ে উঠেছেন, সপাক না হলে খান না। বিনু আমার লক্ষ্মী ছেলে, তোর মতো ওর গোঁড়ামি নেই, তুই কেবল ওকে জোর করে ঠেকিয়ে রাখতে চাস। গোরা, সে কথা ঠিক, আমি জোর করেই ওকে ঠেকিয়ে রাখব। তোমার ওই খ্রিস্টান দাসী লক্ষ্মিয়াটাকে না বিদায় করে দিলে তোমার ঘরে খাওয়া চলবে না। আনন্দময়ী, ওরে গোরা, অমন কথা তুই মুখে আনিস নে, চিরদিন ওর হাতেই তুই খেয়েছিস, ও তোকে ছেলেবেলা থেকে মানুষ করেছে। এই সেদিন পর্যন্ত ওর হাতের তৈরি চাটনি না হলে তোর যে খাওয়া রুচত না।
ছোটবেলায় তোর যখন বসন্ত হয়েছিল, লক্ষ্মিয়া যে কত তোকে সেবা করে বাঁচিয়েছে সে আমি কোনোদিন ভুলতে পারবো না। গোড়া, ওকে পেনশন দাও, জমি কিনে দাও, ঘর কিনে দাও, যা খুশি করো, কিন্তু ওকে রাখা চলবে না মা। আনন্দময়ী, গোড়া, তুই মনে করিস টাকা দিলেই সব ঋণ শোধ হয়ে যায়? ও জমিও চায় না, বাড়িও চায় না, তোকে না দেখতে পেলে ও মরে যাবে। গোড়া, তবে তোমার খুশি ওকে রাখো, কিন্তু বিনু তোমার ঘরে খেতে পাবে না। যা নিয়ম তা মানতেই হবে, কিছুতেই তার অন্যথা হতে পারে না। মা, তুমি এত বড় অধ্যাপকের বংশের মেয়ে, তুমি যে আচার পালন করে চলো না, এ কিন্তু। আনন্দময়ী, ওগো, তোমার মা আগে আচার পালন করেই চলতো, তাই নিয়ে অনেক চোখের জল ফেলতে হয়েছে। তখন তুমি ছিলে কোথায়? রোজ শিব গড়ে পুজো করতে বসতুম, আর তোমার বাবা এসে টান মেরে ফেলে দিতেন। তখন অপরিচিত বামুনের হাতেও ভাত খেতে আমার ঘেন্না করত। সেকালে রেলগাড়ি বেশি দূর ছিল না। গরুর গাড়িতে, ডাক গাড়িতে, পালকিতে, উটের ওপর চড়ে কতদিন ধরে কত উপোস করে কাটিয়েছি। তোমার বাবা কি সহজে আমার আচার ভাঙতে পেরেছিলেন? তিনি স্ত্রীকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন বলে তাঁর সাহেব মুনিবরা তাঁকে বাহবা দিত। তার মাইনেই বেড়ে গেল, ওই জন্যই তাঁকে এক জায়গায় অনেক দিন রেখে দিত, প্রায় নড়াতে চাইতো না। এখন তো বুড়ো বয়সে চাকরি ছেড়ে দিয়ে রাশ রাশ টাকা নিয়ে তিনি হঠাৎ উল্টে খুব শুচি হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু আমি তা পারবো না। আমার 7 পুরুষের সংস্কার একটা একটা করে নির্মূল করা হয়েছে, সে কি এখন আর বললেই ফেরে? গোড়া, আচ্ছা, তোমার পূর্বপুরুষদের কথা ছেড়ে দাও, তাঁরা তো কোনো আপত্তি করতে আসছেন না, কিন্তু আমাদের খাতিরে তোমাকে কতগুলো জিনিস মেনে চলতেই হবে। না হয় শাস্ত্রের মান নাই রাখলে স্নেহের মান রাখতে হবে তো। আনন্দময়ী, ওরে, অত করে আমাকে কি বোঝাচ্ছিস? আমার মনে কি হয় সে আমিই জানি। আমার স্বামী, আমার ছেলে আমাকে নিয়ে তাদের যদি পদে পদে কেবল বাঁধতে লাগলো, তবে আমার আর সুখ কি নিয়ে? কিন্তু তোকে কোলে নিয়েই আমি আচার ভাসিয়ে দিয়েছি, তা জানিস? ছোট ছেলেকে বুকে তুলে নিলেই বুঝতে পারা যায় যে জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না। সে কথা যেদিন বুঝেছি সেদিন থেকে একথা নিশ্চয় জেনেছি যে আমি যদি খ্রিশ্চান বলে, ছোট জাত বলে কাউকে ঘৃণা করি, তবে ঈশ্বর তাকেও আমার কাছ থেকে কেড়ে নেবেন। তুই আমার কোল ভরে আমার ঘর আলো করে থাক, আমি পৃথিবীর সকল জাতের হাতেই জল খাবো। আজ আনন্দময়ীর কথা শুনিয়া বিনয়ের মনে হঠাৎ কি একটা অস্পষ্ট সংশয়ের আভাস দেখা দিল। সে একবার আনন্দময়ীর ও একবার গোরার মুখের দিকে তাকাইল, কিন্তু তখনই মন হইতে সকল তর্কের উপক্রম দূর করিয়া দিল। গোরা কহিল, মা, তোমার যুক্তিটা ভালো বোঝা গেল না। যারা বিচার করে, শাস্ত্র মেনে চলে, তাদের ঘরেও তো ছেলে বেঁচে থাকে, আর ঈশ্বর তোমার সম্বন্ধে বিশেষ আইন খাটাবেন, এই বুদ্ধি তোমাকে কে দিলে? আনন্দময়ী, যিনি তোকে দিয়েছেন বুদ্ধিও তিনিই দিয়েছেন, তা আমি কি করব বল? আমার এতে কোনো হাত নেই। কিন্তু ওরে পাগল, তোর পাগলামি দেখে আমি হাসবো কি কাঁদবো তা ভেবে পাইনি। যাক, সেসব কথা যাক। তবে বিনয় আমার ঘরে খাবে না? গোরা, ও তো এখনই সুযোগ পেলেই ছোটে, লোকটি ওর 16 আনা। কিন্তু মা, আমি যেতে দেবো না, ও যে বামুনের ছেলে। দুটো মিষ্টি দিয়ে সে কথা ওকে ভোলালে চলবে? ওকে অনেক ত্যাগ করতে হবে, প্রবৃত্তি সামলাতে হবে, তবে ও জন্মের গৌরব রাখতে পারবে। মা, তুমি কিন্তু রাগ করো না, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি। আনন্দময়ী, আমি রাগ করব? তুই বলিস কি? তুই যা করছিস এ তুই জ্ঞানে করছিস নে, তা আমি তোকে বলে দিলুম। আমার মনে এই কষ্ট রইল যে তোকে মানুষ করলুম বটে। যাই হোক গে, তুই যাকে ধর্ম বলে বেড়াস সে আমার মানা চলবে না। না হয় তুই আমার ঘরে আমার হাতে নাই খেলি, কিন্তু তোকে তো দুসন্ধে দেখতে পাবো, সেই আমার ঢের। বিনয়, তুমি মুখটি অমন মলিন করো না বাপ, তোমার মনটি নরম, তুমি ভাবছো আমি দুঃখ পেলুম। কিছু না বাপ, আর একদিন নিমন্ত্রণ করে খুব ভালো বামুনের হাতে তোমাকে খাইয়ে দেব। আর ভাবনা কি, আমি কিন্তু বাছা লক্ষ্মীয়ার হাতে জল খাবো, সে আমি সবাইকেই বলে রাখছি। গোরার মা নিচে চলিয়া গেলেন। বিনয় চুপ করিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তাহার পর ধীরে ধীরে কহিল, গোরা, এটা যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। গোরা, কার বাড়াবাড়ি? বিনয়, তোমার। এক চুল বাড়াবাড়ি নয়, যেখানে যার সীমা আমি সেইটে ঠিক রক্ষে করে চলতে চাই। কোনো ছুতোয় সূচগ্রভূমি ছাড়তে আরম্ভ করলে শেষকালে কিছুই বাকি থাকে না। বিনয়, কিন্তু মা যে।
গোরা, মা কাকে বলে সে আমি জানি, আমাকে কি সে আবার মনে করিয়ে দিতে হবে? আমার মার মতন মা কজনের আছে, কিন্তু আচার যদি না মানতে শুরু করি তবে একদিন হয়তো মাকেও মানব না। দেখো বিনয়, তোমাকে একটা কথা বলে রাখি, মনে রেখো, হৃদয় জিনিসটা অতি উত্তম, কিন্তু সকলের চেয়ে উত্তম নয়। বিনয় কিছুক্ষণ পরে একটু ইতস্তত করিয়া বলিল, দেখো গোরা, আজ মার কথা শুনে আমার মনের ভেতরে কিরকম একটা নাড়াচাড়া হচ্ছে। আমার বোধ হচ্ছে যেন মার মনে কি একটা কথা আছে, সেইটা তিনি আমাদের বোঝাতে পারছেন না, তাই কষ্ট পাচ্ছেন। গোরা অধীর হইয়া কহিল, আহ বিনয়, এত কল্পনা নিয়ে খেলিও না, ওতে কেবলই সময় নষ্ট হয়, আর কোনো ফল হয় না। বিনয়, তুমি পৃথিবীর কোনো জিনিসের দিকে কখনো ভালো করে তাকাও না, তাই যেটা তোমার নজরে পড়ে না সেইটাই তুমি কল্পনা বলে উড়িয়ে দিতে চাও। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কতবার দেখেছি মা যেন কিসের জন্য একটা ভাবনা পুষে রেখেছেন, কি যেন একটা ঠিকমতো মিলিয়ে দিতে পারছেন না, সেই জন্যে ওর ঘরকন্যার ভেতরে একটা দুঃখ আছে। গোরা, তুমি ওর কথাগুলো একটু কান পেতে শুনো। গোরা, কান পেতে যতটা শোনা যায় তা আমি শুনে থাকি, তার চেয়ে বেশি শোনবার চেষ্টা করলে ভুল শোনবার সম্ভাবনা আছে বলে সেই চেষ্টাই করিনি। মত হিসেবে একটা কথা যেমনতর শুনিতে হয়, মানুষের ওপর প্রয়োগ করিবার বেলায় সকল সময় তাহা সেই একান্ত নিশ্চিত ভাবটা থাকে না, অন্তত বিনয়ের কাছে থাকে না। বিনয়ের হৃদয়বৃত্তি অত্যন্ত প্রবল, তাই তর্কের সময় সে একটা মতকে খুব উচ্চস্বরে মানিয়া থাকে, কিন্তু ব্যবহারের বেলা মানুষকে তাহার চেয়ে বেশি না মানিয়া থাকিতে পারে না। এমনকি গোরার প্রচারিত মতগুলি বিনয় যে গ্রহণ করিয়াছে, তাহা কতটা মতের খাতিরে আর কতটা গোরার প্রতি তাহার একান্ত ভালোবাসার টানে তাহা বলা শক্ত। গোরাদের বাড়ি হইতে বাহির হইয়া বাসায় ফিরিবার সময় বর্ষার সন্ধ্যায় যখন সে কাদা বাঁচাইয়া ধীরে ধীরে রাস্তায় চলিতেছিল, তখন মত এবং মানুষে তাহার মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাইয়া দিয়াছিল। এখনকার কালের নানা প্রকার প্রকাশ্য এবং গোপন আঘাত হইতে সমাজ যদি আত্মরক্ষা করিতে চায়, তবে খাওয়া ছোঁয়া প্রভৃতি সকল বিষয়ে তাহাকে বিশেষভাবে সতর্ক হইতে হইবে। এই মতটি বিনয় গোরার মুখ হইতে অতি সহজেই গ্রহণ করিয়াছে। এ লইয়া বিরুদ্ধ লোকদের সঙ্গে সে তীক্ষ্ণভাবে তর্ক করিয়াছে, বলিয়াছে, শত্রু যখন কেল্লাকে চারিদিকে আক্রমণ করিয়াছে, তখন এই কেল্লার প্রত্যেক পথ গলি দরজা জানলা প্রত্যেক ছিদ্রটি বন্ধ করিয়া প্রাণ দিয়া যদি রক্ষা করিতে থাকি, তবে তাহাকে উদারতার অভাব বলে না। কিন্তু আজ ওই যে আনন্দময়ীর ঘরে গোরা তাহার খাওয়া নিষেধ করিয়া দিল, ইহার আঘাত ভেতরে ভেতরে তাহাকে কেবলই বেদনা দিতে লাগিল। বিনয়ের বাপ ছিল না, মাকেও সে অল্প বয়সে হারাইয়াছে। খুড়া থাকেন দেশে এবং ছেলেবেলা হইতেই পড়াশোনা লইয়া কলিকাতার বাসায় একলা মানুষ হইয়াছে। গোরার সঙ্গে বন্ধুত্ব সূত্রে বিনয় যেদিন হইতে আনন্দময়ীকে জানিয়াছে, সেই দিন হইতে তাহাকে মা বলিয়াই জানিয়াছে। কতদিন তাহার ঘরে গিয়া সে কাড়াকাড়ি করিয়া উৎপাত করিয়া খাইয়াছে। আহার্যের অংশবিশেষ লইয়া আনন্দময়ী গোরার প্রতি পক্ষপাত করিয়া থাকেন, এই অপবাদ দিয়া কতদিন সে তাহার প্রতি কৃত্রিম ঈর্ষা প্রকাশ করিয়াছে। 2-4 দিন বিনয় কাছে না আসিলেই আনন্দময়ী যে কতটা উৎকণ্ঠিত হইয়া উঠিতেন, বিনয়কে কাছে বসাইয়া খাওয়াইবেন এই প্রত্যাশায় কতদিন তিনি তাহাদের সভাভঙ্গের জন্য উৎসুক চিত্তে অপেক্ষা করিয়া বসিয়া থাকিতেন, তাহা বিনয় সমস্তই জানিত। সেই বিনয় আজ সামাজিক ঘৃণায় আনন্দময়ীর ঘরে গিয়া খাইবে না, ইহা কি আনন্দময়ী সহিতে পারেন, না বিনয় সহিবে? ইহার পর হইতে ভালো বামুনের হাতে মা আমাকে খাওয়াইবেন, নিজের হাতে আর কখনো খাওয়াইবেন না, এ কথা মা হাসি মুখ করিয়া বলিলেন। কিন্তু এ যে মর্মান্তিক কথা। এই কথাটায় বিনয় বারবার মনের মধ্যে তোলপাড় করিতে করিতে বাসায় পৌঁছিল। শূন্য ঘর অন্ধকার হইয়া আছে, চারিদিক কাগজপত্র বই এলোমেলো ছড়ানো। দেশলাই ধরাইয়া বিনয় তেলের সেজ জ্বালাইল। সেজের উপর বেহারার করকোষ্ঠী নানা চিহ্নে অঙ্কিত। লিখিবার টেবিলের ওপর যে একটা সাদা কাপড়ের আবরণ আছে, তাহার নানান জায়গায় কালি এবং তেলের দাগ। এই ঘরে তাহার প্রাণ যেন হাঁপাইয়া উঠিল। মানুষের সঙ্গ এবং স্নেহের অভাব আজ তাহার বুক যেন চাপিয়া ধরিল। দেশকে উদ্ধার, সমাজকে রক্ষা, এই সমস্ত কর্তব্যকে সে কোনো মতেই স্পষ্ট এবং সত্য করিয়া তুলিতে পারিল না। ইহার চেয়ে ঢের সত্য সেই অচিন পাখি, যে একদিন শ্রাবণের উজ্জ্বল সুন্দর প্রভাতে
খাঁচার কাছে আসিয়া আবার খাঁচার কাছ হইতে চলিয়া গেছে। কিন্তু সেই অচিন পাখির কথা বিনয় কোনো মতেই মনে আমল দিবে না, কোনো মতেই না। সেই জন্য মনকে আশ্রয় দিবার জন্য যে আনন্দময়ীর ঘর হইতে গোরা তাহাকে ফিরাইয়া দিয়াছে সেই ঘরটির ছবি মনে আঁকিতে লাগিল। পঙ্খের কাজ করা উজ্জ্বল মেজে পরিষ্কার তকতক করিতেছে। একধারে তক্তাপোষের ওপর সাদা রাজহাঁসের পাখার মতো কোমল নির্মল বিছানা পাতা রহিয়াছে। বিছানার পাশেই একটা ছোট টুলের ওপর রেড়ির তেলের বাতি এতক্ষণে জ্বালানো হইয়াছে। মা নিশ্চয়ই নানা রঙের সুতো লইয়া সেই বাতির কাছে ঝুঁকিয়া কাঁথার ওপর শিল্পকার্য করিতেছেন। লছমিয়া নিচে মেঝের ওপর বসিয়া তাহার বাঁকা উচ্চারণের বাংলায় অনর্গল বকিয়া যাইতেছেন। মা তাহার অধিকাংশই কানে আনিতেছেন না। মা যখন মনে কোনো কষ্ট পান তখন শিল্প কাজ লইয়া পড়েন। তাহার এই কর্মনিবিষ্ট স্তব্ধ মুখের ছবির প্রতি বিনয় তাহার দৃষ্টি নিবন্ধ করিল। সে মনে মনে কহিল, এই মুখের স্নেহদীপ্তি আমাকে আমার সমস্ত মনের বিক্ষেপ হইতে রক্ষা করুক। এই মুখই আমার মাতৃভূমির প্রতিমা স্বরূপ হোক। আমাকে কর্তব্যে প্রেরণ করুক এবং কর্তব্যে দৃঢ় রাখুক। তাহাকে মনে মনে একবার মা বলিয়া ডাকিল এবং কহিল, তোমার অন্ন যে আমার অমৃত নয় এ কথা কোনো শাস্ত্রের প্রমাণেই স্বীকার করিব না। নিস্তব্ধ ঘরে বড় ঘড়িটা টিকটিক করিয়া চলিতে লাগিল। ঘরের মধ্যে বিনয় অসহ্য হইয়া উঠিল। আলোর কাছে দেওয়ালের গায়ে একটি টিকটিকি পোকা ধরিতেছে। তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া চাহিয়া বিনয় উঠিয়া পড়িল এবং একটা ছাতা লইয়া ঘর হইতে বাহির হইল। কি করিবে সেটা মনের মধ্যে স্পষ্ট ছিল না। বোধহয় আনন্দময়ীর কাছে ফিরিয়া যাইবে এই মতোই তাহার মনের অভিপ্রায় ছিল। কিন্তু কখন একসময় তাহার মনে উঠিল আজ রবিবার, আজ ব্রাহ্মসভায় কেশববাবুর বক্তৃতা শুনিতে যাই। এ কথা যেমন মনে ওঠা অমনি সমস্ত দ্বিধা দূর করিয়া বিনয় জোরে চলিতে আরম্ভ করিল। বক্তৃতা শুনিবার সময় যে বড় বেশি নাই তাহা সে জানিত, তবু তাহার সংকল্প বিচলিত হইল না। যথাস্থানে পৌঁছিয়া দেখিল উপাসকেরা বাহির হইয়া আসিতেছে। ছাতা মাথায় রাস্তার ধারে এক কোণে সে দাঁড়াইল। মন্দির হইতে সেই মুহূর্তেই পরেশবাবু শান্ত প্রসন্ন মুখে বাহির হইলেন। তাহার সঙ্গে তাহার পরিজন 4-5টি ছিল। বিনয় তাহাদের মধ্যে কেবল একজনের তরুণ মুখ রাস্তায় গ্যাসের আলোকে ক্ষণকালের জন্য দেখিল। তাহার পরে গাড়ির চাকার শব্দ হইল এবং এই দৃশ্যটুকু অন্ধকারের মহাসমুদ্রের মধ্যে একটি বুদ্বুদের মতো মিলাইয়া গেল। বিনয় ইংরাজি নোভেল যথেষ্ট পড়িয়াছে, কিন্তু বাঙালি ভদ্রঘরের সংস্কার তাহার যাইবে কোথায়? এমন করিয়া মনের মধ্যে আগ্রহ লইয়া কোনো স্ত্রীলোককে দেখিতে চেষ্টা করা যে সেই স্ত্রীলোকের পক্ষে অসম্মানকর এবং নিজের পক্ষে গর্হিত, এ কথা সে কোনো তর্কের দ্বারা মন হইতে তাড়াইতে পারে না। তাই বিনয়ের মনের মধ্যে হর্ষের সঙ্গে সঙ্গে অত্যন্ত একটা গ্লানি জন্মিতে লাগিল। মনে হইল আমার একটা যেন পতন হইতেছে। গোরার সঙ্গে যদিচ সে তর্ক করিয়া আসিয়াছে, তবু যেখানে সামাজিক অধিকার নাই সেখানে কোনো স্ত্রীলোককে প্রেমের চক্ষে দেখা তাহা চিরজীবনের সংস্কারে বাধিতে লাগিল। বিনয়ের আর গোরার বাড়ি যাওয়া হইল না। মনের মধ্যে নানা কথা তোলপাড় করিতে করিতে বিনয় বাসায় ফিরিল। পরদিন অপরাহ্নে বাসা হইতে বাহির হইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে যখন গোরার বাড়িতে আসিয়া পৌঁছিল, তখন বর্ষার দীর্ঘদিন শেষ হইয়া সন্ধ্যার অন্ধকার ঘন হইয়া উঠিয়াছে। গোরা সেই সময় আলোটি জ্বালাইয়া লিখিতে বসিয়াছে। গোরা কাগজ হইতে মুখ না তুলিয়াই কহিল, কি গো বিনয়, হাওয়া কোন দিক হইতে বইছে? বিনয় সে কথা কর্ণপাত না করিয়া কহিল, গোরা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। ভারতবর্ষ তোমার কাছে খুব সত্য, খুব স্পষ্ট? তুমি তো দিন রাত্রি তাকে মনে রাখো, কিন্তু কিরকম করে মনে রাখো? গোরা লেখা ছাড়িয়া কিছুক্ষণ তাহার তীক্ষ্ণ দৃষ্টি লইয়া বিনয়ের মুখের দিকে চাহিল। তাহার পরে কলমটা রাখিয়া চৌকির পিঠের দিকে ঠেস দিয়া কহিল, জাহাজের কাপ্তেন যখন সমুদ্রে পাড়ি দেয় তখন যেমন আহারে বিহারে কাজে বিশ্রামে সমুদ্রপাড়ের বন্দরটিকে সে মনের মধ্যে রেখে দেয়, আমার ভারতবর্ষকে আমি তেমন করিয়া মনে রেখেছি। বিনয়, কোথায় তোমার সেই ভারতবর্ষ? গোরা বুকে হাত দেয়া কহিল, আমার এইখানকার কম্পাসটা দিনরাত যেখানে কাঁটা ফিরিয়া আছে সেইখানে। তোমার মার্সম্যান সাহেবের হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে নয়। বিনয়, তোমার কাঁটা যেদিকে সেদিকে কিছু একটা আছে কি? গোরা উত্তেজিত হইয়া কহিল, আছে না তো কি, আমি পথ ভুলতে পারি, ডুবে মরতে পারি, কিন্তু আমার সেই লক্ষ্মীর বন্দরটি আছে।
সেই আমার পূর্ণস্বরূপ ভারতবর্ষ, ধনে পূর্ণ, জ্ঞানে পূর্ণ, ধর্মে পূর্ণ। সে ভারতবর্ষ কোথাও নেই, আছে কেবল চারিদিকের এই মিথ্যেটা। এই তো তোমার কলকাতা শহর, এই আপিস, এই আদালত, এই গোটা কতক ইটকাঠের বুদ্বুচ্ছ। বলিয়া গোরা বিনয়ের মুখের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চাহিয়া রহিল। বিনয় কোনো উত্তর না করিয়া ভাবিতে লাগিল। গোরা কহিল, এই যেখানে আমরা পড়ছি শুনছি, চাকরির উমেদারি করে বেড়াচ্ছি, 10টা 5টার ভূতের খাটুনি খেটে কি যে করছি তার কিছুই ঠিকানা নাই। এই জাদুকরের মিথ্যা ভারতবর্ষটাকেই আমরা সত্য বলে ঠাউরেছি বলেই 25 কোটি লোক মিথ্যে মানকে মান বলে, মিথ্যে কর্মকে কর্ম বলে দিন রাত বিভ্রান্ত হয়ে বেড়াচ্ছি। এই মরীচিকার ভিতর থেকে কি আমরা কোনো রকম চেষ্টায় প্রাণ পাব? আমরা তাই প্রতিদিন শুকিয়ে মরছি। একটি সত্য ভারতবর্ষ আছে, পরিপূর্ণ ভারতবর্ষ। সেইখানে স্থিতি না হলে আমরা কি বুদ্ধিতে কি হৃদয়ে যথার্থ প্রাণরসটা টেনে নিতে পারবো না। তাই বলছি, আর সমস্ত ভুলে, খেতাবের মায়া, উঞ্চবৃত্তির প্রলোভন সব টান মেরে ফেলে দিয়ে সেই বন্দরের দিকেই জাহাজ ভাসাতে হবে। ডুবি তো ডুবব, মরি তো মরব। সাধে আমি ভারতবর্ষের সত্য মূর্তি, পূর্ণমূর্তি কোনো দিন ভুলিতে পারিনি। বিনয়, এসব কেবল উত্তেজনার কথা নয়, এ তুমি সত্য বলছো? গোরা মেঘের মতন গর্জিয়া কহিল, সত্যই বলছি। বিনয়, যারা তোমার মতো দেখতে পাচ্ছে না? গোরা মুঠো বাঁধিয়া কহিল, তাদের দেখিয়ে দিতে হবে, এই তো আমাদের কাজ। সত্যের ছবি স্পষ্ট না দেখতে পেলে লোকে আত্মসমর্পণ করবে কোন উপায়ের ছলে, কোন উপছায়ার কাছে? ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে। তখন কি দাঁড়ে দাঁড়ে চাঁদা সেদে বেড়াতে হবে? প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। বিনয়, হয় আমাকে সংসারের 10 জনের মতন ভেসে চলে যেতে দাও, নইলে আমাকে সেই মূর্তি দেখাও। গোরা, সাধনা করো, যদি বিশ্বাস মনে থাকে তাহলে কঠোর সাধনাতেই সুখ পাবে। আমাদের শৌখিন পেট্রিয়টদের সত্যকার বিশ্বাস কিছুই নেই, তাই তারা নিজের এবং পরের কাছে কিছুই জোর করে দাবি করতে পারে না। স্বয়ং কুবের যদি তাঁদের সেধে বর দিতে আসেন, তাহলে তাঁরা বোধহয় লাট সাহেবের চাপরাশির গিলটি করা তামাকটার চেয়ে বেশি আর কিছু সাহস করে চাইতেই পারেন না। তাদের বিশ্বাস নেই, তাই ভরসা নেই। বিনয়, গোরা, সকলের প্রকৃতি সমান নয়। তুমি নিজের বিশ্বাস নিজের ভেতরেই পেয়েছ এবং নিজের আশ্রয় নিজের জোরেই খাড়া করে রাখতে পারো, তাই অন্যের অবস্থা ঠিক বুঝতে পারো না। আমি বলছি, তুমি আমাকে যা হয় একটা কাজে লাগিয়ে দাও, দিনরাত আমাকে খাটিয়ে নাও, নইলে তোমার কাছে যতক্ষণ থাকি মনে হয় যেন একটা কি পেলুম, তারপর দূরে গেলে এমন কিছু হাতের কাছে পাইনি যেটাকে আঁকড়ে ধরে থাকতে পারি। গোরা, কাজের কথা বলছো? এখন আমাদের একমাত্র কাজ এই যে যা কিছু স্বদেশের তারই প্রতি সংকোচহীন, সংশয়হীন, সম্পূর্ণ শ্রদ্ধা প্রকাশ করে দেশের অবিশ্বাসীদের মনে সেই শ্রদ্ধার সঞ্চার করে দেওয়া। দেশের সম্বন্ধে লজ্জা করে করে আমরা নিজেদের মনকে দাসত্বের বিষে দুর্বল করে ফেলেছি। আমাদের প্রত্যেকে নিজের দৃষ্টান্তে তার প্রতিকার করলে তারপর আমরা কাজ করবার ক্ষেত্রটি পাব। এখন যে কোনো কাজ করতে চাই, সে কেবল ইতিহাসের স্কুল বইটি ধরে পরের কাজের নকল হয়ে ওঠে। সেই ঝুটো কাজে কি আমরা কখনো সত্যভাবে আমাদের সমস্ত মন প্রাণ দিতে পারব? তাতে কেবল নিজেদের হীন করেই তুলব। এমন সময় হাতে একটা হুঁকা লইয়া মৃদুমন্দ অলসভাবে মহিম আসিয়া ঘরে প্রবেশ করিল। আপিস হইতে ফিরিয়া জলযোগ সারিয়া একটা পান মুখে দিয়া এবং গোটা 6 পান বাটায় লইয়া রাস্তার ধারে বসিয়া মহিমের এই তামাক টানিবার সময়। আর কিছুক্ষণ পরেই একটি একটি করিয়া পাড়ার বন্ধুরা জুটিবে। তখন সদর দরজার পাশের ঘরটাতে প্রমারা খেলিতে সভা বসিবে। মহিম ঘরে ঢুকিতেই গোরা চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। মহিম হুকায় টান দিতে দিতে কহিল, ভারত উদ্ধারে ব্যস্ত আছো, আপাতত ভাইকে উদ্ধার করো তো। গোরা মহিমের মুখের দিকে চাহিয়া রহিল। মহিম কহিলেন, আমাদের আপিসের নতুন যে বড় সাহেব হয়েছে, ডালকুত্তার মতো চেহারা, সে বেটা ভারী পাজি। সে বাবুদের বলে বেবুন, কারো মা মরে গেলে ছুটি দিতে চায় না, বলে মিথ্যা কথা। কোনো মাসেই কোনো বাঙালি আমলার গোটা মাইনে পাবার জো নেই। জরিমানায় একেবারে শতচ্ছিদ্র করে ফেলে। কাগজে তার নামে একটি চিঠি বেরিয়েছিল, সে বেটা ঠাউরেছে আমারই কর্ম, নেহাত মিথ্যে ঠাউরায়নি। কাজেই এখন আবার স্বনামে তার একটা কড়া প্রতিবাদ না লিখলে টিকতে দেবে না। তোমরা তো ইউনিভার্সিটির জলধি মন্থন করে 2 রত্ন উঠেছ,
এই চিঠিখানা একটু ভালো করে লিখে দিতে হবে। ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে ইভেন হ্যান্ডেড জাস্টিস, নেভার ফেলিং জেনারেসিটি, কাইন্ড কর্টিয়াসনেস ইত্যাদি ইত্যাদি। গোরা চুপ করিয়া রহিল। বিনয় হাসিয়া কহিল, দাদা, এতগুলো মিথ্যে কথা এক নিঃশ্বাসে চালাবেন? মহিম, শঠে ষাট্টাং সমাচরেত। অনেক দিন ওদের সংসর্গ করেছি, আমার কাছে কিছুই অবদিত নেই। ওরা যা মিথ্যা কথা জমাতে পারে সে তারিফ করতে হয়। দরকার হলে ওদের কিছু বাধে না। একজন যদি মিথ্যে বলে তো শেয়ালের মতন আর সব কটাই সেই এক সুরে হুক্কা হুয়া করে ওঠে। আমাদের মতো একজন আর একজনকে ধরিয়ে দিয়ে বাহবা নিতে চায় না। এটা নিশ্চয়ই যেন ওদের ঠকালে পাপ নেই যদি না পড়ি ধরা। বলিয়া হা 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 করিয়া মহিম টানিয়া টানিয়া হাসিতে লাগিলেন। বিনয়ও না হাসিয়া থাকিতে পারিল না। মহিম কহিলেন, তোমরা ওদের মুখের ওপর সত্যি কথা বলে ওদের অভিপ্রুত করতে চাও। এমনই বুদ্ধি যদি ভগবান তোমাদের না দেবেন তবে দেশের এমন দশা হবে কেন? এটা তো বুঝতে হবে, যারা গায়ের জোরে আছে বাহাদুরি করে তার চুড়ি ধরিয়ে দিতে গেলে সে লজ্জায় মাথা হেঁট করে থাকে না। সে উল্টে তার শীত কাঠিটা তুলে পরম সাধুর মতোই হুঙ্কার দিয়ে মারতে আসে। সত্যি কিনা বলো? বিনয়, সত্যি বই কি। মহিম, তার চেয়ে মিছে কথার ঘানি থেকে বিনি পয়সায় যে তেলটুকু বেরোয় তারই এক আধ ছটাক তার পায়ে মালিশ করে যদি বলি, সাধুজি, বাবা পরমহংস, দয়া করে ঝুলিটা একটু ঝাড়ো, ওর ধুলো পেলেও বেঁচে যাব, তাহলে তোমারই ঘরের মালের অন্তত একটা অংশ তোমারই ঘরে ফিরে আসতে পারে, অথচ শান্তিভঙ্গেরও আশঙ্কা থাকে না। যদি বুঝে দেখো তো একেই বলে পেট্রিয়টিজম। কিন্তু আমার ভায়া চটছে। ও হিঁদু হয়ে অবধি আমাকে দাদা বলে খুব মানে। ওর সামনে আজ আমার কথাগুলো ঠিক বড় ভাইয়ের মতো হলো না। কিন্তু কি করব ভাই, মিছে কথা সম্বন্ধেও তো সত্যি কথাটা বলতে হবে। বিনয়, সেই লেখাটা কিন্তু চাই। রোশো, আমার নোট লেখা আছে, সেটা নিয়ে আসি। বলিয়া মহিম তামাক টানিতে টানিতে বাহির হইয়া গেল। গোরা বিনয়কে কহিল, বিনু, তুমি দাদার ঘরে গিয়ে ওকে ঠেকাও গে, আমি লেখাটা শেষ করে ফেলি। আজকের পর্ব এখানেই শেষ হলো। কয়েকদিনের মধ্যে নিয়ে আসব গোরার দ্বিতীয় পর্ব। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।